হ্যালো স্টুডেন্টস, আজকে গ্রামারের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লজেস। গত ক্লাসে আমরা ফ্রেজ নিয়ে আলোচনা করেছি। ফ্রেজের কথাটা এই কারণেই উল্লেখ করলাম, তার কারণ ফ্রেজের সঙ্গে ক্লজেসের কিন্তু বেশ কিছু মিল রয়েছে, আবার কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যার জন্য আমরা ফ্রেজকে ফ্রেজ বলছি আর ক্লজকে ক্লজ বলছি। সেটা নিয়েই বিস্তৃত একটু আলোচনা করব আজকে। তাহলে প্রথমেই ক্লজেস কাকে বলে, এই ক্লজ ব্যাপারটা কি সেটা জেনে নিই। A clause is a group of words having a subject and a predicate of its own, but forming part of a bigger sentence. তাহলে একটা ক্লজ কি? একটা ক্লজ হচ্ছে একটি গ্রুপ অফ ওয়ার্ডস, তার মানে শব্দ সমষ্টি, যার কি থাকবে, হ্যাভিং আ সাবজেক্ট, মানে সেই শব্দ সমষ্টির একটি সাবজেক্ট থাকবে, অ্যান্ড আ প্রেডিকেট অফ ইটস ওন, মানে নিজস্ব একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট কিন্তু উপস্থিত থাকবে ক্লজের ক্ষেত্রে। কিন্তু বাট ফর্মিং পার্ট অফ আ বিগার সেন্টেন্স, কিন্তু তারা কিন্তু ইন্ডিভিজুয়াল সেন্টেন্সেস নয়। ক্লজগুলো তার নিজস্ব সাবজেক্ট এবং প্রেডিকেট থাকা সত্ত্বেও সেটা কিন্তু নিজস্ব মানে নিজে একটা সেন্টেন্স হিসেবে তাকে বলা যেতে পারে না। তার কারণ হচ্ছে সেটা একটি বড় বৃহত্তর বিগার সেন্টেন্স, মানে একটি বৃহত্তর সেন্টেন্সের অংশ ফর্ম করবে, একটা পার্ট ফর্ম করবে তারা। ফর এক্সাম্পল যদি দেখতে হয় তাহলে আমরা বলতে পারি অ্যাজ হি ইজ ইল হি ক্যানট কাম। তাহলে এই ক্ষেত্রে প্রথম যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই শব্দগুচ্ছের মধ্যে অ্যাজ হি ইজ ইল, এখানে হিটাকে আমরা সাবজেক্ট হিসেবে পাচ্ছি, ইজ ইল এই ব্যাপারটাকে আমরা অবজেক্ট হিসেবে পেলাম। কিন্তু অ্যাজ হি ইজ ইল বললে কি আমরা পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে? তা পাচ্ছে না, তাই এটাকে আমরা সেন্টেন্স বলতে পারছি না। আবার এই ক্ষেত্রেও হি ক্যানট কাম, এই যে হি ক্যানট কাম ব্যাপারটাও অ্যাজ হি ইজ ইলের ওপরে ডিপেন্ডেন্ট। তার কারণ হচ্ছে হি ক্যানট কামের ক্ষেত্রে এই হিটাও আমরা সাবজেক্ট হিসেবে পেলাম, ক্যানট কামটাও আমরা অবজেক্ট হিসেবে পেলাম, কিন্তু এখানে মূল যে ভাবটা, যে পুরো কমপ্লিট যে সেন্স, সেটা বোঝানোর জন্য কিন্তু আমাদের অ্যাজ হি ইজ ইল এই অংশটা ব্যবহার করতে হচ্ছে। তাহলে এই পুরো বিগার যে সেন্টেন্স, সেটার এই দুটো অংশকে আমরা দুটো ক্লজ হিসেবে বলতে পারি। তাহলে আরো ডিটেলে যদি বুঝতে হয় ব্যাপারটা, তাহলে কি, আ ক্লজ এক্সপ্রেসেস আ ক্লিয়ার মিনিং। তাহলে একটা ক্লজ ক্লিয়ার মিনিং ব্যক্ত করবে, এক্সপ্রেস করবে, কিন্তু বাট ক্যানট এক্সপ্রেস আ কমপ্লিট সেন্স। তাহলে মিনিংটা ক্লিয়ার হবে। এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এটা, যে অ্যাজ হি ইজ ইল মিনিংটা ক্লিয়ার, যে কোনো একজন ব্যক্তি সে ইল মানে অসুস্থ, এটা বোঝা গেল, কিন্তু ক্যানট এক্সপ্রেস আ কমপ্লিট সেন্স, কিন্তু মনের ভাব কিন্তু কমপ্লিটলি ব্যক্ত করলো না। সো দ্য ক্লজেস ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ সেন্টেন্সেস। স্বাভাবিকভাবেই সেন্টেন্সে কিন্তু একটা কমপ্লিট সেন্স ব্যক্ত হয়, যেটা ক্লজের ক্ষেত্রে হয় না। তাই ক্লজকে তার নিজস্ব সাবজেক্ট এবং প্রেডিকেট থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেটাকে সেন্টেন্স হিসেবে বলতে পারছি না, যেহেতু তারা একসাথে জুড়ে আরেকটি বৃহত্তর সেন্টেন্স গঠন করছে এবং তারপর তারা কমপ্লিট সেন্সটা ব্যক্ত করছে। তাহলে so the clauses cannot be considered as sentences. Clauses are a part of a complete sentence. তাহলে একটা কমপ্লিট সেন্টেন্সে পার্ট হবে কিন্তু ক্লজেরা। তার মানে ক্লজকে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট থাকা সত্ত্বেও তাকে আমরা সেন্টেন্স বলতে পারছি না, কিন্তু তারা গঠন করছে আরো একটি বৃহত্তর সেন্টেন্স, যেটা একটা কমপ্লিট সেন্টেন্স। ফর এক্সাম্পল, দিস ইজ দ্য হাউস ওয়্যার উই লিভ। এক্ষেত্রে দুটো পার্ট রয়েছে, এটা দিস ইজ দ্য হাউস আর ওয়্যার উই লিভ। তাহলে দিস ইজ দ্য হাউস এই অংশটা আর ওয়্যার উই লিভ এই অংশটা কিন্তু
একে অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে মনের ভাব বোঝানোর জন্য। এই ক্ষেত্রে যেমন হিয়ার where we live, এই যে সেন্টেন্সের এই অংশটা where we live expresses the partial meaning of a sentence, তার মানে যে পুরো সেন্টেন্সটা this is the house where we live, এটাই সেই বাড়ি যেখানে আমরা বাস করি। তাহলে এই পুরো কথাটা বললেই কিন্তু আমরা সেন্টেন্সটার পুরো অর্থটা বুঝতে পারছি। শুধু এই অংশটা অথবা এই অংশটা বললে কিন্তু আমরা পুরো অর্থ প্রকাশ করতে পারছি না। সেই কারণেই এটা কিন্তু দুটো ক্লজ হলো। তাহলে হিয়ার where we live expresses the partial meaning, partial আংশিকভাবে মানে বোঝাচ্ছে, partial meaning of a sentence। তাহলে একটা সেন্টেন্সের আংশিক অর্থ বোঝাচ্ছে এই where we live এই অংশটুকু দিয়ে। Here we have we as the subject, হ্যাঁ we কে আমরা সাবজেক্ট পাচ্ছি, and live as the predicate, live টাকে প্রেডিকেট হিসেবে পাচ্ছি এই অংশটার। কিন্তু আমরা কিন্তু এটা দিয়ে পুরো মনের ভাব প্রকাশ করতে পারলাম না। But the complete meaning of this part is dependent on this is the house part of that bigger sentence। তাহলে bigger সেন্টেন্সটা, এই পুরো সেন্টেন্সটা হচ্ছে bigger সেন্টেন্স, আর where we live এই অংশটা কিন্তু this is the house এই অংশের উপরে নির্ভরশীল মনের ভাব পরিষ্কার করে বোঝানোর জন্য। সিমিলারলি this is the house, তার মানে ওই সেন্টেন্সে আরো একটি পার্ট যেটা this is the house has the word this as the subject, এখানটা আমরা this কে সাবজেক্ট হিসেবে পেলাম, and is the house as the predicate, আর এই যে is the house এই অংশটা, এই is the house এই অংশটা আমরা প্রেডিকেট হিসেবে পেলাম। But to make complete sense of it, we must rely on the other part of the sentence. Other part মানে where we live, এই যে পার্টটা, এই পার্টটার উপরে নির্ভর করেই কিন্তু এই যে আগের যে পার্টটা দিস ইজ দ্য হাউস এই পার্টটা মানে নির্ভর করে রয়েছে। তার মানে এই দুটোকে জুড়লেই আমরা কিন্তু সম্পূর্ণ ভাব বা কমপ্লিট সেন্স প্রকাশ করতে পারছি। আর একটা সেন্টেন্স গঠন করার জন্য আমরা জানি সেন্টেন্সটার কমপ্লিট সেন্স প্রকাশ করা জরুরি। সেই কারণেই এটা কিন্তু হয়ে গেল একটি ক্লজ, যেটা কিনা একটি বিগার সেন্টেন্স দিস ইজ দ্য হাউস ওয়্যার উই লিভ এই বিগার সেন্টেন্সের একটি পার্ট বা একটি ক্লজ। So it is evident that both part of this bigger sentence are dependent on each other to provide a complete sense. এটা আমাদের মাথায় রাখতে হবে যে মানে দুটো পার্টি কিন্তু একে অন্যের উপরে নির্ভরশীল তার ভাব বোঝানোর জন্য, একটা কমপ্লিট সম্পূর্ণ ভাব বোঝানোর জন্য কিন্তু এই দুটো পার্টি একে অন্যের উপরে নির্ভরশীল, তাই তারা হয়ে গেল এক একটা ক্লজ। এবার তাহলে আমরা জানি যে ফ্রেজও হচ্ছে একটা বড় সেন্টেন্সের একটা পার্ট এবং ফ্রেজ হচ্ছে শব্দ সমষ্টি। আমরা ক্লজের ক্ষেত্রেও দেখলাম ক্লজও হচ্ছে শব্দ সমষ্টি এবং ক্লজও হচ্ছে একটা বড় সেন্টেন্সের অংশ। তাহলে ফ্রেজ আর ক্লজ কি একই জিনিস? দেখে নি। ফ্রেজেস আর গ্রুপস অফ ওয়ার্ডস, একদম ফ্রেজেস আর গ্রুপস অফ ওয়ার্ডস, এটা আমরা আগের দিনই জেনেছি। দ্যাট আর পার্টস অফ বিগার সেন্টেন্সেস, সেটাও আমরা আগের দিন জেনেছি। আজকে আমরা এটা জানলাম যে ক্লজেস আর গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট আর পার্টস অফ বিগার সেন্টেন্সেস। তাহলে পার্থক্যটা কোথায়? These groups of words do not have a subject and a finite verb. তার মানে এক্ষেত্রে ফ্রেজের ক্ষেত্রে যদিও তারা গ্রুপস অফ ওয়ার্ডস শব্দগুচ্ছ যারা কিনা আ পার্ট অফ বিগার সেন্টেন্সেস একটা বৃহত্তর বাক্যের অংশ, সেটা হওয়া সত্ত্বেও তাকে আমরা ক্লজ বলছি না ফ্রেজেসকে, তার কারণ দে ডু নট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব। তার মানে ক্লজের ক্ষেত্রে আমরা দেখেছি তার নিজস্ব একটি সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে, তার মানে একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে।
তা না হলে কিন্তু আমরা তাকে ক্লজ বলতে পারবো না। এই কারণেই এটা হয়ে গেল কিন্তু ফ্রেজেস। এই গ্রুপস অফ ওয়ার্ড যেহেতু তার মধ্যে কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব নেই, তাই এটা হচ্ছে phrases. Similarly, clauses are also groups of words that are parts of bigger sentences, but they have a subject and a finite verb of their own. তার মানে পার্থক্যটা এটাই যে ক্লজের ক্ষেত্রে তারাও গ্রুপস অফ ওয়ার্ডস, তারাও পার্টস অফ বিগার সেন্টেন্সেস, কিন্তু তাদের মধ্যে থাকবে সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব, যেটা ফ্রেজের মধ্যে নেই। দে ডু নট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনাইট ভার্ব। যেমন আর্লি টু বেড ইজ আ গুড হ্যাবিট। তাহলে আর্লি টু বেড, আর্লি টু বেড এটা তিনটে শব্দের সমষ্টি, তার মানে এটি একটি শব্দগুচ্ছ বা গ্রুপস অফ ওয়ার্ডস। ইজ আ গুড হ্যাবিট, এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই, সাবজেক্টও নেই, তার কারণে এটা হয়ে গেল ফ্রেজেস। এটাকে আমরা ফ্রেজ বলতে পারি। আর ক্লজ এর যদি এরকম একটা উদাহরণ আমরা দেখি, আই ডু নট নো ইফ হি উইল কাম, তাহলে আই ডু নট নো এই একটা অংশ, ইফ হি উইল কাম এই একটা অংশ। এই অংশে আমরা দেখতে পাচ্ছি আই ডু নট নো, সাবজেক্ট আছে, নো সাবজেক্ট রয়েছে, প্রেডিকেট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে। এক্ষেত্রে পরের অংশে সাবজেক্ট রয়েছে, প্রেডিকেট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে এইটাকে আমরা এই দুটো অংশকেই কিন্তু আমরা ক্লজ বলতে পারি। তাহলে আই ডু নট নো এটা একটা ক্লজ, ইফ হি উইল কাম এটা আরেকটা ক্লজ। পরেরটায় আমরা দেখি দ্য গার্ল ইন রেড ড্রেস ইজ মিমি। তাহলে এই সেন্টেন্সটা ছিল হচ্ছে দ্য গার্ল ইজ মিমি। এর মধ্যে আমরা আরো শব্দ সমষ্টি বা গ্রুপস অফ ওয়ার্ড আমরা এখানে যোগ করলাম। এটা কি? ইন রেড ড্রেস। এখানে কিন্তু কোনো ভার্ব নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই, এবং আমরা এটার মধ্যে কোনো সাবজেক্টও দেখতে পাচ্ছি না, তাই এটা হয়ে গেল ফ্রেজ। আবার আই লাইক দোজ হু স্পিক দ্য ট্রুথ, এখানে এই যে দুটো অংশ, দুটোর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি একটা সাবজেক্ট রয়েছে, প্রেডিকেট রয়েছে, তার মধ্যে ফাইনাইট ভার্ব। আর হু স্পিক দ্য ট্রুথ, তাহলে হু স্পিক দ্য ট্রুথ, যারা স্পিক মানে যারা সত্যি কথা বলে আর কি, এই অংশটা, এই দুটোর মধ্যে এই যে স্পিক ফাইনাইট ভার্ব রয়েছে, সাবজেক্ট রয়েছে, আগেরটার ক্ষেত্রেও তাই রয়েছে, তাই দুটো অংশই কিন্তু আমরা ক্লজ হিসেবে গণ্য করব। এবার ক্লজ কত রকমের হতে পারে? ক্লজকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। একটা এই ক্লজেস, তার একটা ভাগ হতে পারে প্রিন্সিপাল ক্লজ, আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে 1 নম্বরে রয়েছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। তাহলে এই 1 নম্বরে প্রিন্সিপাল ক্লজ, নামটা থেকে আমরা বুঝতে পারছি যে এই ক্লজটা মেইন ক্লজ এবং এর উপরে অন্যান্য ক্লজ ডিপেন্ডেন্ট থাকবে, কিন্তু কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এ কিন্তু অন্য কোনো ক্লজের উপরে ডিপেন্ডেন্ট হবে না। সাবঅর্ডিনেট ক্লজ, এটাতেও বোঝা যাচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ অন্য কোনো একটা ক্লজের ওপরে ডিপেন্ড করে থাকবে, ঠিক আছে? তাহলে পরে আমরা দেখব যে কে কার উপরে ডিপেন্ড করে থাকছে বা কার উপরে কে ডিপেন্ড করে থাকছে, ঠিক আছে? আর কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে সেই সমস্ত ক্লজ যার মধ্যে দুটো ক্লজই কিন্তু সমান র্যাঙ্কের হবে, সেটা আমরা পরে আলোচনা করব। প্রথমে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে সেটা আমরা দেখে নিই। প্রিন্সিপাল ক্লজ, the clause which contains the main verb
of the entire complex sentence is called the principal clause. তাহলে কি, এই মানে যে ক্লজে, দ্য ক্লজ উইচ, যে ক্লজে কন্টেইনস দ্য মেইন ভার্ব, তার মানে কোনো একটি সেন্টেন্সের একটি মেইন ভার্ব অবশ্যই থাকবে। সেন্টেন্সটা গঠন করার জন্য একটি মেইন ভার্ব দরকার, যে ভার্বটা হচ্ছে ওই সেন্টেন্সের মূল ভার্ব। তাহলে সেন্টেন্সের যে অংশে, যে ক্লজের মধ্যে আমরা মেইন ভার্বটা পাবো, আবার কোন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা সেই সেন্টেন্সটার যে অংশে বা যে ভাগে আমরা মেইন ভার্বটা পাবো, সেই মেইন ভার্ব যুক্ত যে ক্লজটা, সেই ক্লজটাকে কিন্তু আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো। দিস ক্লজ ইজ ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই ক্লজটা কিন্তু স্বাধীন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যান্ড এক্সপ্রেসেস আ কমপ্লিট মিনিং। ঠিক আছে, একটা কমপ্লিট মিনিং ব্যক্ত করবে, নট আ কমপ্লিট সেন্স। একটা কমপ্লিট মিনিং, সম্পূর্ণ অর্থ, ক্লিয়ার মিনিং ব্যক্ত করবে সেই অংশটা, বাট আ পার্ট অফ আ বিগার সেন্টেন্স। এবং সেই যে অংশটা, এই প্রিন্সিপাল ক্লজ যে অংশটা, সেটা কিন্তু একটি বৃহত্তর বা বিগার সেন্টেন্সের অংশ হবে এবং একটি কমপ্লিট ক্লিয়ার মিনিং ব্যক্ত করবে, নট কমপ্লিট সেন্স। কারণ কমপ্লিট সেন্স ব্যক্ত করার জন্য মূল যে বৃহত্তর বাক্য, সেটা পুরোটারই প্রয়োজন হবে। কমপ্লিট সেন্স বা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করার জন্য পুরো সেন্টেন্সটা ব্যবহার করা হবে। কিন্তু যে অংশে মেইন ভার্বটা থাকবে, মানে যে ক্লজে, সেই সেন্টেন্সের, সেই কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ভার্বটা যে অংশে থাকবে, যে ক্লজে থাকবে, তাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। এবং প্রিন্সিপাল ক্লজটা কি করবে, কমপ্লিট বা ক্লিয়ার মিনিংটা ব্যক্ত করবে, কিন্তু বাট পার্ট অফ আ বিগার সেন্টেন্স, কিন্তু সে হবে একটা বৃহত্তর বাক্যের একটা পার্ট বা একটা অংশ। তাহলে বোঝা গেল যে প্রিন্সিপাল ক্লজ কার উপরে ডিপেন্ডেন্ট হবে না, সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। ঠিক আছে, সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। এবার আসছে সাবঅর্ডিনেট ক্লজ। The clauses that are dependent on principal clauses are called subordinate clauses. তাহলে বোঝা গেল যে সাবঅর্ডিনেট ক্লজ কোনগুলো, যে ক্লজগুলো ডিপেন্ডেন্ট হবে, কার উপরে নির্ভর করবে, নির্ভরশীল হবে, নির্ভর করবে কার উপরে, অন দ্য প্রিন্সিপাল ক্লজেস। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি করবে, ডিপেন্ড করবে প্রিন্সিপাল ক্লজের উপরে, তবেই কিন্তু তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হবে। তাহলে দ্য ক্লজেস দ্যাট আর ডিপেন্ডেন্ট অন প্রিন্সিপাল ক্লজেস আর কল্ড সাবঅর্ডিনেট ক্লজেস। These clauses cannot express a complete meaning. এই ক্লজগুলো কিন্তু কমপ্লিট মিনিং ব্যক্ত করতে পারে না। তার মানে একটা ক্লিয়ার মিনিং থাকবে বটে, কিন্তু মিনিংটা কমপ্লিট হবে না, নট সেন্স, মিনিং। তাহলে দিস ক্লজেস ক্যানট এক্সপ্রেস আ কমপ্লিট মিনিং। যেটা আমরা দেখেছি প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে, তারা কিন্তু কমপ্লিট মিনিং ব্যক্ত করবে, ক্লিয়ার কমপ্লিট মিনিং। তার মানে ওই সেন্টেন্সটা ইন্ডিপেন্ডেন্টলি যদি আমরা ব্যবহার করি, ওই ক্লজটা, প্রিন্সিপাল ক্লজ যদি ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহার করি, তার মিনিংটা কমপ্লিট হবে, যেটা কিনা সাবঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে হবে না। They cannot express a complete meaning. Cannot, keyword cannot. They cannot express a complete meaning. That's why they are independent on principal clauses. যেহেতু তারা একটা কমপ্লিট মিনিং ব্যক্ত করতে পারে না, তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, তারা ডিপেন্ডেন্ট অন প্রিন্সিপাল ক্লজেস। তার মানে তাদেরকে প্রিন্সিপাল ক্লজের ওপরেই ভরসা করতে হয় বা নির্ভর করতে হয় একটা কমপ্লিট মিনিং ব্যক্ত করার জন্য। আচ্ছা, আমরা তাহলে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ সবসময় একসঙ্গেই ব্যবহার করা হয়। তাহলে যেহেতু দুজনের উপরে নির্ভরশীল, সম্পূর্ণ মনের ভাব বোঝানোর জন্য, আবার
প্রিন্সিপাল ক্লজ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। সম্পূর্ণ ভাব তো প্রকাশ করেই না, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ভাব আর অর্থ দুটো কিন্তু আলাদা বিষয়। ভাব হচ্ছে একটা সম্পূর্ণ মনের ভাব বোঝানো, আর অর্থ হচ্ছে মানে বোঝানো। তার মানে আই ওয়াজ ভেরি গ্ল্যাড এই অংশটুকু কিন্তু একটা সম্পূর্ণ মনের ভাব না বোঝালেও একটা সম্পূর্ণ অর্থ বোঝাচ্ছে। আমরা যখন এই পুরো সেন্টেন্সটা বলবো আই ওয়াজ ভেরি গ্ল্যাড ওয়েন আই স হিম কামিং, তাহলে এটা আমি মনের ভাব পুরোপুরি বোঝাতে পারলাম। আই ওয়াজ ভেরি গ্ল্যাড, আমি গ্ল্যাড ছিলাম এটুকু বললে মানেটা বোঝাচ্ছে যে আমি খুব খুশি হয়েছিলাম, এই মানেটা বোঝানো, কিন্তু মনের ভাবটা কিন্তু পুরোপুরি বোঝানো না। তার কারণ হচ্ছে আই ওয়াজ ভেরি গ্ল্যাড, কেন, ওয়াই আই ওয়াজ ভেরি গ্ল্যাড, আমি কেন খুব খুশি ছিলাম, ওয়াই ওয়াজ আই ভেরি গ্ল্যাড, সেটা আমি এত খুশি কেন হয়েছিলাম সেটা বোঝানোর জন্য কিন্তু আমাকে এই ক্লজটার সাহায্য নিতে হচ্ছে। when I saw him coming, আমি তাকে আসতে দেখেছিলাম যখন আমি খুব খুশি হয়ে উঠেছিলাম। তাহলে মনের ভাবটা এই পুরো সেন্টেন্সটা দিয়ে প্রকাশিত হলো, কিন্তু এই আই ওয়াজ ভেরি গ্ল্যাড বললে কিন্তু মিনিংটা কমপ্লিটলি বোঝা গেল। কিন্তু when I saw him coming, আমি যখন তাকে দেখলাম, এই অংশটুকু বললে কিন্তু মানেটাও পরিষ্কার হচ্ছে না, ভাব তো নয়ই, মানেটাও কিন্তু পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। তার মানে এই অংশটার মানে মিনিংটা, কমপ্লিট মিনিংটা বোঝানোর যে ব্যাপারটা সেটা পুরোপুরি নির্ভর করছে এই প্রিন্সিপাল ক্লজের ওপরে। তাই এই অংশটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ, আর এই অংশটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই অংশটা, এই সাবঅর্ডিনেট ক্লজের অংশটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সম্পূর্ণ মনের ভাব এবং এই অংশের সম্পূর্ণ অর্থ, সম্পূর্ণ মিনিং, কমপ্লিট মিনিং অ্যান্ড কমপ্লিট সেন্স, এই দুটো প্রকাশ করার জন্যই এই দুটোকে একসাথে ব্যবহৃত হতে হবে। তাই এরা দুটো ক্লজ হলো, এই অংশে যেহেতু কমপ্লিট মিনিং ব্যক্ত করছে এবং একটি মেইন ভার্বটা এই অংশের মধ্যে রয়েছে, আই ওয়াজ ভেরি গ্ল্যাড, আই ওয়াজ ভেরি গ্ল্যাড, এই ওয়াজ, এই মেইন ভার্বটা এখানটায় কমপ্লিটলি এই অংশটায় ব্যবহার হয়ে কমপ্লিট সেন্স বোঝাচ্ছে। তাই এই অংশটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ, আর এই অংশটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এর পরের যে উদাহরণটা রয়েছে, আই উইল আস্ক ইফ হি হেল্পস মি, তাহলে আই উইল আস্ক এখানেও তাই, আই উইল আস্ক, এখানটা উইল আস্ক অংশটা রয়েছে, আর এখানটায় রয়েছে ইফ হি হেল্পস মি, তাহলে ইফ হি হেল্পস মি। তাহলে এই যে অংশটা আই উইল আস্ক, আমি জিজ্ঞাসা করব, এই ব্যাপারটা কিন্তু একটা কমপ্লিট সেন্স বোঝাচ্ছে, কমপ্লিট মিনিং বোঝাচ্ছে, কিন্তু কমপ্লিট সেন্স বোঝাচ্ছে না। কমপ্লিট সেন্স বোঝানোর জন্য এর উপরে নির্ভর করছে। আবার এই অংশটা কমপ্লিট মিনিংও বোঝাচ্ছে না, কমপ্লিট সেন্সও বোঝাচ্ছে না। তাই এই অংশটা কমপ্লিট মিনিং বোঝানোর জন্য এবং কমপ্লিট সেন্স বোঝানোর জন্য এই অংশের উপরে নির্ভরশীল। তাই যেহেতু এ কমপ্লিট মিনিং বোঝাচ্ছে তাই এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ, আর যেহেতু এটা কমপ্লিট মিনিং বোঝাচ্ছে না তাই এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। এর পরেরটাও তাই, উইল নো ওয়ান টেল মি হোয়াট শি সিংস, এটাও তাই, এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ, এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। ইট ইজ কোয়াইট ক্লিয়ার দ্যাট ইউ হ্যাভ রংড মি, এক্ষেত্রেও তাই, এটা প্রিন্সিপাল ক্লজ আর এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। এতক্ষণ আমরা দেখলাম যে প্রিন্সিপাল ক্লজ আগে বসছে, সাবঅর্ডিনেট ক্লজ পরে বসছে। এরকম কোনো ব্যাপার নেই, এটা এখানে ছকটা করতে সুবিধা হবে বলে এইভাবে লেখা। অনেক সময়ই সাবঅর্ডিনেট ক্লজও আগে বসতে পারে। অ্যাজ হি ইজ ইল হি ক্যানট কাম, এই ক্ষেত্রে এটা কিন্তু হয়ে যাচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, এবার সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু তিন রকমের হয়।
Subordinate clauses are of three kinds. বেশ, কি কি রকম? Noun clause or nominal clause, adjective clause or relative clause, আর adverbial clause. তাহলে তিন রকম কি কি? Noun clause or nominal clause, adjective clause or relative clause, আর adverbial clause. Noun clause ব্যাপারটা কি? Noun or nominal clause is one which does the work of a noun in relation to some word in some other clause. তাহলে noun clause বা nominal clause ব্যাপারটা কি? is the one which does the work of a noun. তাহলে একটা সেন্টেন্সে যদি কোনো ক্লজ নাউনের মতো ব্যবহার হয় তাহলে তাকে আমরা কিন্তু নাউন ক্লজ বলবো। আমরা ফ্রেজের ক্ষেত্রেও দেখেছি নাউন ফ্রেজ কোনগুলো, যে ফ্রেজগুলো নাউনের মতো ব্যবহার হয়েছিল, কোনো সেন্টেন্সে ব্যবহার হয়েছিল নাউনের মতো। তাহলে নাউন হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। তাহলে নাউন হচ্ছে পার্টস অফ স্পিচ। নাউন কোনগুলো? যেগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, বা নাউন অ্যাকচুয়ালি নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট। এক্ষেত্রে শুধু নাউন ক্লজ মানে শুধু নাউন নয়, নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট, নাউনের মতো ব্যবহার হবে। এইবার এখানটায় ইন রিলেশন টু সাম আদার ওয়ার্ড ইন সাম আদার ক্লজ, তার মানে আরেকটা যে ক্লজ থাকবে, তার মানে নাউন ক্লজটা আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের একটা অংশ নাউন ক্লজ। তার মানে আরো একটি যে ক্লজ থাকবে সেটাকে প্রিন্সিপাল ক্লজ হতে হবে। তাহলে সেই প্রিন্সিপাল ক্লজের কোনো একটা ওয়ার্ডের সাপেক্ষে এই ক্লজটা যদি নাউনের মতো ব্যবহার হয় তাহলে আমরা এটাকে নাউন ক্লজ বলবো। আচ্ছা, দে আর, তার মানে নাউন ক্লজ গুলো, দে আর ইউজুয়ালি introduced by the conjunction that, interrogative pronouns or interrogative adverbs. তার মানে এই ক্লজগুলি ইন্ট্রোডিউসড হয়, মানে এই যে নাউন ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজগুলো, এই নাউন ক্লজ নামের যে সাবঅর্ডিনেট ক্লজগুলো, এই ক্লজগুলো কিন্তু ইন্ট্রোডিউসড হয়, মানে ক্লজগুলো শুরু হয় কি দিয়ে? না দ্যাট কনজাংশন দিয়ে, ইউজুয়ালি দ্যাট কনজাংশন দিয়ে শুরু হয়, অথবা কিছু ইন্টারোগেটিভ প্রোনাউন্স আছে আমরা যেগুলো পরে উদাহরণে পাবো, সেই ইন্টারোগেটিভ প্রোনাউন্সগুলো দিয়ে শুরু হতে পারে, অথবা শুরু হতে পারে কিছু ইন্টারোগেটিভ অ্যাডভার্বস দিয়ে। Noun clause works as a subject, an object, or a complement of a verb, a preposition, or in a position of a noun or it. তাহলে নাউন ক্লজ কিভাবে কাজ করে? নাউন ক্লজ যখন আমরা কোনো সেন্টেন্সে ব্যবহার করব, সেই নাউন ক্লজটা কখনো কখনো কিভাবে ব্যবহৃত হয়? অ্যাজ আ সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, সেই ক্লজের সাবজেক্ট হতে পারে, ওই ক্লজটা আর কি একটা সেন্টেন্সের, মানে মূল যে বিগার সেন্টেন্স, সেই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, অ্যান্ড অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, সেই বৃহত্তর বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, অর আ কমপ্লিমেন্ট অফ আ ভার্ব, এক ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হতে পারে, অথবা প্রিপোজিশনের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, ঠিক আছে, অর ইন এ পজিশন অফ আ নাউন অর ইট। তাহলে নাউনের অ্যাপোজিশন অথবা ইটের অ্যাপোজিশন হিসেবেও কিন্তু নাউন ক্লজ ব্যবহার হতে পারে। যেমন দ্যাট হি ইজ গিলটি ইজ নোন টু অল, দ্যাট হি ইজ গিলটি, এটা আমরা পেলাম নাউন ক্লজ হিসেবে। এখানটায় নাউন ক্লজটা আমরা নাউন ক্লজের শুরুতেই, মানে নাউন ক্লজ পড়ার সংজ্ঞার যে শুরুতেই দেখলাম যে সেটা কিন্তু একটা, মানে কিছু একটা শব্দ দিয়ে ইন্ট্রোডিউসড হবে, সেটা হতে পারে কনজাংশন দ্যাট, আবার হতে পারে
কিছু ইন্টারোগেটিভ প্রোনাউন্স, কিছু ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। তাহলে এই কনজাংশন দ্যাট দিয়ে এটা শুরু হয়েছে। আর কি হচ্ছে, ইজ নোন টু অল, এই অংশের এই নাউন হিসেবে ব্যবহার হয়েছে। কিভাবে হয়েছে সেটা আমরা দেখে নিই। হিয়ার দ্য ক্লজ দ্যাট ইজ গিলটি, দ্যাট হি ইজ গিলটি, এই যে অংশটা, এই যে ক্লজটা ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব নোন। তাহলে এই যে নোন যে ভার্বটা রয়েছে, মেইন ভার্ব, তার কারণ হচ্ছে মেইন ভার্ব, তার কারণ এই অংশটুকু কিন্তু প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজে মেইন ভার্বটা থাকে আমরা জানি। তাহলে সেই মেইন ভার্বের সাবজেক্ট হিসেবে কিন্তু এটা ব্যবহার হয়েছে দ্যাট হি ইজ গিলটি। তার মানে দ্যাট হি ইজ গিলটি এই অংশটা কিন্তু আমরা নাউন হিসেবে ব্যবহার হলো এইখানটায়, এই সেন্টেন্সটায়। এখানটায় কিন্তু আমরা যদি কোনো নাউন আমরা ব্যবহার করতাম, যদি বলতাম দ্য নিউজ, এর বদলে যদি আমরা লিখতাম দ্য নিউজ, তাহলে এই দ্য নিউজ এই অংশটা কিন্তু নাউন হিসেবে ব্যবহার করা হলো। তাহলে দ্য নিউজ ইজ নোন টু অল বললেও আমরা কিন্তু পুরো সেন্টেন্সটা পেলাম, পুরো অর্থযুক্ত একটা সেন্টেন্স পেলাম। তার মানে সেই ক্ষেত্রে দ্য নিউজটা নাউন নাউন ছিল, আর এখানে দ্য নিউজের বদলে দ্যাট হি ইজ গিলটি এই অংশটা আমরা ব্যবহার করেছি। তার মানে এই অংশটাও ওই পুরোটা মিলে একটা নাউনের মতো, নাউন যে পার্ট অফ স্পিচ, সেই নাউনের মতো কাজ করলো। এবং এই অংশে একটা ভার্ব রয়েছে, একটা সাবজেক্ট রয়েছে নিজস্ব, তাই এটাকে আমরা একটা ক্লজ বলছি। এবং যেহেতু এই ক্লজটা এই ইজ নোন টু অল, এই ক্লজটা দ্যাট হি ইজ গিলটি, এই ক্লজটা পুরো অর্থ প্রকাশ করার জন্য ইজ নোন টু অল এই পার্টের সাথে, মানে এই পার্টের ওপর নির্ভরশীল। সেই কারণে এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। আর যে সাবঅর্ডিনেট ক্লজ নাউনের মতো কাজ করছে তাকে আমরা বলবো নাউন ক্লজ। তার মানে এটা হয়ে গেল নাউন ক্লজ। এরপর হিয়ার দ্য ক্লজ দ্যাট ইজ গিলটি ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব নোন। তাহলে নোনের সাবজেক্ট হলো দ্যাট হি ইজ গিলটি, অ্যান্ড ওয়ার্কিং লাইক এ নাউন, যেটা আমরা দেখলাম একটা নাউন অফ দ্যাট ভার্ব, এই ভার্বের নোন যে ভার্বটা মেইন ভার্ব, এই ভার্বের নাউন হিসেবে কাজ করলো ওই ক্লজটা। সো ইট ইজ এ নাউন ক্লজ। বেশ, আবার এই নাউন ক্লজ কিন্তু বেশ কয়েকভাবে ব্যবহার করা যেতে পারে, সেন্টেন্সের বেশ কয়েক অংশে ব্যবহার করা যেতে পারে। যেমন সাবজেক্ট টু আ ভার্ব, তার মানে নাউন ক্লজ কোনো একটা ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, যেটা আমরা এইমাত্র দেখলাম যে দ্যাট হি ইজ গিলটি এই অংশটা, এই নাউন ক্লজটা নোন যে ভার্ব সেই ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এখানে সেটাই বলছে। আরো কিছু উদাহরণ যদি দেওয়া হয়, দ্যাট ইউ উইল কাম ইজ নোন টু অল, তাহলে দ্যাট ইউ উইল কাম এই অংশটা এই নোন ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো। আচ্ছা, হু হেল্পস হিম হেল্পস নান, হু হেল্পস হিমসেলফ, হু হেল্পস হিমসেলফ এই অংশটা মানে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, এই যে নাউন ক্লজটা, এটা হেল্পস এই যে মেইন ভার্ব, এই মেইন ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো। হোয়াট হি সেড ওয়াজ কারেক্ট, এই ওয়াজ এই যে ভার্বটা রয়েছে মেইন ভার্ব, এই মেইন ভার্বের সাবজেক্ট হিসেবে হোয়াট হি সেড এই অংশটা ব্যবহার হয়েছে। হাউ হি ওয়েন্ট দেয়ার ইজ আননোন টু আস, হাউ হি ওয়েন্ট দেয়ার এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হলো। তাহলে দেখা যাচ্ছে যে নাউন ক্লজ ভার্বের সাবজেক্ট হিসেবে কিন্তু ব্যবহার হতে পারে। আবার অবজেক্ট টু আ ভার্ব, নাউন ক্লজ কিন্তু একটা ভার্বের অবজেক্ট হিসেবেও ব্যবহার হতে পারে। যেমন আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে, তাহলে আই ডু নট আন্ডারস্ট্যান্ড এই যে প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজের মেইন ভার্ব আন্ডারস্ট্যান্ড, আর এখানটায় এই যে ক্লজটা হলো নাউন ক্লজ, এই নাউন ক্লজটা কিন্তু হোয়াট ইউ সে এটা আন্ডারস্ট্যান্ড ভার্বের অবজেক্ট হিসেবে কিন্তু ব্যবহার হলো। সেই কারণে এই নমিনাল ক্লজটা বা নাউন ক্লজটা হয়ে গেল
object to a verb nominal clause. In this sentence, the clause what you say, এখানে ডিটেইল আরো বলছে, in this sentence the clause what you say is the object of the verb. তাহলে কোন ভার্বের? আন্ডারস্ট্যান্ড যে ভার্ব, সেই ভার্বটার অবজেক্ট হিসেবে ব্যবহার হলো কিন্তু what you say এই ক্লজটা, এই নাউন ক্লজটা। এবং and works as noun, এই কারণে এটা নাউন ক্লজ হলো। এবং এইটা নাউন ক্লজ, কোন নাউন ক্লজ হলো? that noun clause that works as the object to a verb. আচ্ছা, অবজেক্ট টু আ প্রিপোজিশন। তাহলে যে নাউন ক্লজগুলো একটি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাকে আমরা বলবো নাউন ক্লজ দ্যাট ওয়ার্কস অ্যাজ অবজেক্ট টু আ প্রিপোজিশন। এই উদাহরণটা দেখলে আরো পরিষ্কার হবে। উই ক্যান নট রিলাই অন হোয়াট হি সেজ। তাহলে অন এই প্রিপোজিশন, এর অবজেক্ট হিসেবে ব্যবহার হলো হোয়াট হি সেজ এই নাউন ক্লজটা। তাহলে হোয়াট হি সেজ ইজ এ নাউন ক্লজ as it does the function of an object to a preposition on in the main clause. তাহলে main clause we cannot rely on, আমরা কার উপরে নির্ভর করতে পারি না, what he says, সে কি বলে। তার মানে we cannot rely on এই যে প্রিপোজিশন রয়েছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজে, সেই অন এর বা সেই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কি কাজ করছে না, এই সাবঅর্ডিনেট ক্লজ বা এই নাউন ক্লজটা। আচ্ছা, এরপরে his success depends upon how he works there 3 months. তাহলে ওর সাবজেক্টটা ডিপেন্ড করছে how he works there 3 months। তাহলে এই যে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজটা, তার মধ্যে অবস্থিত যে প্রিপোজিশনটা আপন, সেই আপন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কিন্তু এই হাউ হি ওয়ার্কস দেয়ার 3 months এই ক্লজটা কাজ করলো অবজেক্ট হিসেবে। সেই কারণেই এই নাউন ক্লজটা হয়ে গেল অবজেক্ট টু আ প্রিপোজিশন, সেটা হচ্ছে আপন। এর পরেরটাতেও তাই, দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সে। তাহলে এই ইন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করলো হোয়াট ইউ সে এই নাউন ক্লজটা। বেশ, এরপরে 4-এর এ যদি দেখি, হ্যাঁ 4-এর এ যদি দেখি, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট টু আ ভার্ব। তার মানে যদি কোনো ভার্বকে কোনো নাউন ক্লজ কমপ্লিমেন্ট করে, তার মানে যে প্রিন্সিপাল ক্লজের ভার্বটাকে কোনো নাউন ক্লজ কমপ্লিমেন্ট করবে, সেটাই হয়ে যাবে নাউন ক্লজ দ্যাট কমপ্লিমেন্টস আ ভার্ব। তার মানে এই সেন্টেন্সের ক্ষেত্রে দিস ইজ হোয়াট আই এক্সপেক্টেড, এই ভার্বটাকে কমপ্লিমেন্ট করছে হোয়াট আই এক্সপেক্টেড। ঠিক আছে, তাহলে দিস ইজ ইট, এই যে ব্যাপারটা, এই মানে এই মিনিংটা আর কি, এটাই হচ্ছে ইট যে ব্যাপারটা, দিস ইজ ইট। তাহলে ইট ব্যাপারটা কি, হোয়াট আই এক্সপেক্টেড। তাহলে এই যে ইজ ভার্বটাকে কমপ্লিমেন্ট করছে, ইজ যে ভার্বটা, সেটাকে আরো বেশি কিছু ইনফরমেশন দিচ্ছে কি, হোয়াট আই এক্সপেক্টেড এই ক্লজটা, এই নাউন ক্লজটা। তাহলে এই নাউন ক্লজটা, এই ভার্বটা, ইজ যে ভার্বটা টু বি, মানে এটা একটা বি ভার্ব, তাহলে এই বি ভার্বটাকে কমপ্লিমেন্ট করছে বলে আমরা বলবো এই নাউন ক্লজটা হচ্ছে কমপ্লিমেন্ট টু আ ভার্ব, স্পেসিফিক্যালি বি ভার্ব। হোয়াট উই এক্সপেক্টেড ইজ এ নাউন ক্লজ, আমরা যেটা দেখলাম, as it does the function of a noun being complement to the verb is। তাহলে একটা নাউন যেটা কিনা এই ভার্বটাকে কমপ্লিমেন্ট করছে, এটা যে কোনো নাউন হতে পারতো, যে কোনো একটা শব্দ হতে পারতো, যে কোনো একটা ওয়ার্ড হতে পারতো, একটা নাউন হতে পারতো, সেই নাউনটার কাজটা করছে নাউন ক্লজ। আমরা জানি যে নাউন ক্লজ হচ্ছে সেন্টেন্সে নাউনের মতো ব্যবহার হবে, মানে সেন্টেন্সে বসে সেই সেন্টেন্সটায়
যে মেইন যে ভার্ব সেই ভার্বের নাউন হিসেবে বা প্রিপোজিশনের সাবজেক্ট বা অবজেক্ট যে যাই হোক না কেন তার রিলেশনে একটা নাউন হিসেবে ব্যবহার করবে। তাহলে এটা নাউন হিসেবে কাজ করছে এবং এই যে ইজ ভার্বটা তাকে কমপ্লিমেন্ট করছে। সেই কারণে এই যে অংশটা হোয়াট আই এক্সপেক্টেড সেটা হয়ে গেল এই ইজ ভার্বটার কমপ্লিমেন্ট। তার মানে এটা হলো নাউন ক্লজ দ্যাট কমপ্লিমেন্টস আ ভার্ব। দ্য ট্রুথ ইজ হি ইজ ইল। তাহলে দ্য ট্রুথ ইজ দিস, তাহলে দিসটা কি? হি ইজ ইল। তাহলে এই যে ভার্বটা এই ভার্বটাকে কিন্তু এই বি ভার্বটাকে কিন্তু কমপ্লিমেন্ট করছে হি ইজ ইল এই নাউন ক্লজটা। তাহলে ইট ইজ a noun clause that complements a verb. Similarly, my belief is that he will prosper in life one day. তাহলে এই is এই ভার্বটা এই ভার্বটাকে কমপ্লিমেন্ট করছে that he will prosper in life one day এই নমিনাল ক্লজটা। লাইফ ইজ হোয়াট উই মেক ইট। তার মানে এটাও তাই, লাইফ ইজ হোয়াট উই মেক ইট এই ভার্বটাকে ইজ যে বি ভার্ব এই বি ভার্বটাকে কিন্তু কমপ্লিমেন্ট করছে হোয়াট উই মেক ইট এই নাউন ক্লজটা। এটাও তাই, হিজ আপিল ইজ দ্যাট অল শুড হেল্প দ্য ডিস্ট্রেসড। তাহলে তার আপিলটা কি? যে সবার উচিত ডিস্ট্রেসড যারা বিপদে পড়েছে তাদেরকে সাহায্য করা। তার মানে এই যে অংশটা এই নাউন ক্লজটা কিন্তু এই ইজ বি ভার্বকে কমপ্লিমেন্ট করছে। এরপর ভার্বকে যেরকম কমপ্লিমেন্ট করলো সেরকম কিন্তু প্রিপোজিশনকেও কমপ্লিমেন্ট করতে পারে নাউন ক্লজ। সেগুলোকে বলা হবে কমপ্লিমেন্ট টু আ প্রিপোজিশন। তাহলে your success depends on how hard you work। তার মানে how hard you work এই নাউন ক্লজটা কমপ্লিমেন্ট করছে অন প্রিপোজিশনটা যেটা কিনা রয়েছে your success depends on এই মেইন ক্লজ বা এই প্রিন্সিপাল ক্লজে। তাহলে এই যে পরের নাউন ক্লজটা নমিনাল ক্লজটা এই ক্লজটা কিন্তু প্রিন্সিপাল ক্লজে উপস্থিত প্রিপোজিশনটাকে কমপ্লিমেন্ট করছে। বেশ, there is no meaning in what you say। তাহলে এই what you say এই নাউন ক্লজটা there is no meaning in এই মেইন ক্লজের ইন প্রিপোজিশনকে কমপ্লিমেন্ট করছে। এক্ষেত্রে আমরা কিন্তু এটাকে আরো কিভাবে বলতে পারি, they can also be called noun clauses as object to a preposition। এটা যেরকম এই প্রিপোজিশন গুলোকে কমপ্লিমেন্ট করছে আবার এই প্রিপোজিশন গুলোর অবজেক্ট হিসেবেও কাজ করছে। অতএব আমরা কিন্তু এটাকে প্রিপোজিশনস না অবজেক্ট টু আ প্রিপোজিশন অথবা কমপ্লিমেন্ট টু আ প্রিপোজিশন দুটোই বলতে পারি। বেশ, আর কিভাবে ব্যবহার করা যেতে পারে নাউন ক্লজ? ইন অ্যাপোজিশন টু আ নাউন অর ইট। তার মানে নাউন অথবা ইটের অ্যাপোজিশন হিসেবে কিন্তু আমরা নাউন ক্লজকে ব্যবহার করতে পারি। তার মানে অ্যাপোজিশন ব্যাপারটা কি? অ্যাপোজিশন হচ্ছে ইকুইভ্যালেন্ট বলা যেতে পারে। তার মানে যে কোনো একটি নাউনটাকেও ব্যবহার করলাম এবং যে নাউন ক্লজটা সেই নাউন ক্লজটাকেও ব্যবহার করলাম। সেই ক্ষেত্রে নাউনটা এবং নাউন ক্লজটা দুটোই একই জিনিসকে বোঝাবে। যেমন there is a rumor that he is dead। এখানে that he is dead এই যে ক্লজটা এই নাউন ক্লজটা আর এই রুমারটা এই দুটো কিন্তু একই জিনিস, দুটো কিন্তু সেম। তার মানে এই রুমার এটাও নাউন আর এই দ্যাট হি ইজ ডেড এটাও নাউন হিসেবেই ব্যবহার হচ্ছে। তার মানে নাউন ইন অ্যাপোজিশন হলো। পরের সেন্টেন্সটা দেখি, ইট ইজ ট্রু দ্যাট হি হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন। তাহলে ইট আর দ্যাট হি হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন বোথ আর দ্য সেম থিং। তার কারণ ইট ইজ ট্রু আবার দ্যাট হি হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন ইজ ট্রু। তার মানে এই দুটো এই যে ট্রু ব্যাপারটা সত্য ব্যাপারটা কিন্তু দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। তার মানে ইট আর দ্যাট হি হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন বোথ আর সেম থিংস।
দুটোই একই জিনিস, তাই আমরা এটাকে বলবো যে এই নাউন ক্লজটা বসেছে ইন অ্যাপোজিশন টু আ নাউন অর ইট। এই ক্ষেত্রে নাউনের অ্যাপোজিশনে বসলো, আর এই সেন্টেন্সের ক্ষেত্রে ইটের অ্যাপোজিশনে বসলো। পরের সেন্টেন্সেও তাই, ইট ইজ নোন দ্যাট হি ইজ ভেরি ট্রুথফুল। তার মানে ইট ইজ নোন দ্যাট হি ইজ ভেরি ট্রুথফুল। তার মানে এই ক্ষেত্রেও তাই ইট আর দ্যাট এই দুটোই, দ্যাট হি ইজ ভেরি ট্রুথফুল এই পুরো অংশটা, মানে এই যে নাউন ক্লজটা, এই পুরো ব্যাপারটাই কিন্তু সমান, দুটোর অর্থ কিন্তু একই এবং দুটোই আমরা ব্যবহার করলাম। তার মানে ইট ইজ নোন, আবার দ্যাট হি ইজ ভেরি ট্রুথফুল ইজ নোন। ঠিক আছে, তার মানে এই যে ইজ নোন এটা দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। তার মানে ইট এর অ্যাপোজিশনে দ্যাট হি ইজ ভেরি ট্রুথফুল এই অংশটা আমরা ব্যবহার করেছি, এই নাউন ক্লজটা আমরা ব্যবহার করেছি। তাই এই নাউন ক্লজটা হয়ে গেল ইজ ইন অ্যাপোজিশন টু আ নাউন অর ইট। এক্ষেত্রে আমরা নাউন পেলাম, এক্ষেত্রে আমরা ইট পেলাম। আচ্ছা, এবার কিছু কিছু নোট, এই পুরো বিষয় সম্বন্ধে কিছু একটু নোট আছে। সেই ব্যাপারটা হচ্ছে, নাউন ক্লজেস আর ইউজুয়ালি ইন্ট্রোডিউসড বাই কনজাংশন দ্যাট। আমরা আগেই দেখেছি দ্যাট কনজাংশনটা আমরা ব্যবহার করতে পারি, অর বাই সাম ইন্টারোগেটিভ ওয়ার্ডস। সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে, ইন্টারোগেটিভ অ্যাডভার্বস হতে পারে। যেমন কি হু, আমরা হু দিয়ে জুড়তে পারি কোনো সেন্টেন্সকে, হুইচ দিয়ে জুড়তে পারি, হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, ওয়েদার, ওয়াই, এটসেট্রা। এরকম অনেক ইন্টারোগেটিভ ওয়ার্ডস রয়েছে যেই শব্দগুলো দিয়ে কিন্তু আমরা নাউন ক্লজ ইন্ট্রোডিউস করতে পারি। মানে সেই নাউন ক্লজগুলো এই এই সমস্ত ওয়ার্ডগুলো প্রভৃতি, মানে শুধু এগুলোই নয়, আরও রয়েছে এই ধরনের কিছু ইন্টারোগেটিভ ওয়ার্ডস, অথবা দ্যাট যে কনজাংশন রয়েছে এটা দিয়ে কিন্তু আমরা ইন্ট্রোডিউস করতে পারি এই নাউন ক্লজগুলো। The conjunction that is often in the sense of apposition left out after a verb. যেমন মানে আবার কি বলছে, এই যে দাও, এই যে দ্যাট যে কনজাংশনটা রয়েছে সেই কনজাংশনটা কিন্তু ইন দ্য সেন্স অফ অ্যাপোজিশন, অ্যাপোজিশনের ক্ষেত্রে আমরা কিন্তু এই দ্যাট কনজাংশনটাকে অমিট করতে পারি, উজ্জ্ব রাখতে পারি, লেফট আউট আফটার আ ভার্ব। কোনো একটা ভার্বের পরে, মেইন ক্লজের কোনো একটা ভার্বের পরে যদি এই দ্যাট কনজাংশনটা যদি আমরা ব্যবহার করি, অনেক সময় সেই দ্যাট কনজাংশনটা আমরা অমিটও করে দিতে পারি বা উজ্জ্ব রাখতে পারি। যেমন ইট সিমস দ্যাট হি ইজ নট ক্লেভার। তাহলে আমরা যদি পুরো সেন্টেন্সটা লিখি ইট সিমস দ্যাট হি ইজ নট ক্লেভার, তাহলেও ঠিক আছে। তাহলে এই দ্যাট, হি ইজ নট ক্লেভার, এই দুটোই কিন্তু মানেটা একই দাঁড়াচ্ছে। তার মানে এই দুটোই কিন্তু অ্যাপোজিশনে, মানে এই নাউন ক্লজটা কিন্তু অ্যাপোজিশনে ব্যবহার হলো দ্যাটের। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা দ্যাটটাকে চাইলে অমিট করে দিতে পারি, ইট সিমস হি ইজ নট ক্লেভার, তাহলেও কিন্তু এটা নাউন ক্লজ হবে। আমাদের বুঝে নিতে হবে যে দ্যাটটা অমিট করা হয়েছে বা উজ্জ্ব আছে। তাহলে এই হলো নাউন ক্লজ। তার মানে আজকে আমরা কি কি দেখলাম, যে ক্লজ কত প্রকার ও কি কি। তারপর আমরা দেখলাম ক্লজ আর ফ্রেজের যে ডিফারেন্সগুলো রয়েছে সেটা। তারপরে ক্লজ যে বিভাগগুলো আমরা করেছিলাম, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, সেই বিভাগগুলো কাকে কি বলে সেটা আমরা দেখলাম। নাউন ক্লজের আবার কিছু বিভাগ দেখলাম, মানে নাউন ক্লজ সেন্টেন্সের কোথায় কিভাবে বসলে নাউন ক্লজ হতে পারে, বা কোথায় কিভাবে ব্যবহারের জন্য সেই সব নাউন ক্লজগুলোকে কি কি নামে নামাঙ্কিত করা যেতে পারে, সেই ব্যাপারগুলো আজকে আমরা দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে কিন্তু আমরা ডিটেলে আলোচনা করব, আর কোঅর্ডিনেট ক্লজটা কাকে বলে সেটা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।